নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC মিসলেনিয়াস সায়েন্সের কিছু MCQ সলভ করব। তার পাশাপাশি কোশ্চেন্স রিলেটেডই কিছু কনসেপ্ট আছে, সেগুলোও আমরা ডিসকাস করব। আজকের MCQগুলো কিন্তু WBPSC মিসলেনিয়াস PYQ থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেন্সগুলো দেখে তোমরা আইডিয়াও পেয়ে যাবে যে মিসলেনিয়াস পরীক্ষায় সায়েন্স থেকে কেমন প্রশ্ন আসে। মিসলেনিয়াস পরীক্ষার ডেট তোমরা জেনেই গেছো, আর সেটাকে মাথায় রেখেই কিন্তু প্রত্যেক দিন সকালে অঙ্কের ক্লাস হচ্ছে, বিকেলে ইংলিশ ক্লাস, আর রাত্রে কিন্তু জেনারেল স্টাডিজের ক্লাস করানো হচ্ছে। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশনসের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে তোমার কাছে সমস্ত ক্লাসের নোটিফিকেশনস সহজেই পৌঁছে যাবে। তোমাদের মধ্যে যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু অনেকগুলো ক্লাস করানো হয়েছে আর প্রত্যেক দিন করানো হচ্ছে। যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো এখনও দেখোনি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের, তো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবে, সেখানে কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম প্রশ্নে বলছে, হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি? রেডিও অ্যাক্টিভিটির SI ইউনিট কী আছে? অপশনসে রয়েছে অ্যাম্পিয়ার, তো অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের SI ইউনিট। তারপরে হচ্ছে ভোল্ট, ভোল্ট হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের SI ইউনিট। আর তারপরে হচ্ছে ব্যাকেরেল, তো ব্যাকেরেল হচ্ছে রেডিও অ্যাক্টিভের SI ইউনিট। তারপরে হচ্ছে দেখো কিউরি, তো কিউরি হচ্ছে কিন্তু রেডিও অ্যাক্টিভিটির ইউনিট, কিন্তু এটা নন SI ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে নন SI ইউনিট। এক্সামে সবসময় কিন্তু ব্যাকেরেল কিউরি একসাথেই দেবে তোমাদের কনফিউজ করার জন্য। মনে রাখবে ব্যাকেরেল SI ইউনিট আছে রেডিও অ্যাক্টিভিটির, আর কিউরি হচ্ছে নন SI ইউনিট রেডিও অ্যাক্টিভিটির। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। জেনারেলি নন মেটাল ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, উইচ অফ দ্য ফলোয়িং কন্ডাক্টস ইলেকট্রিসিটি? অপশনসে রয়েছে ডায়মন্ড, গ্রেফাইট, সালফার, ফিউলেরেন। তো দেখো ডায়মন্ড, গ্রেফাইট, ফিউলেরেন এই তিনটেই কিন্তু কার্বনের অ্যালোট্রপস। ঠিক আছে, এই তিনটেই কার্বনের অ্যালোট্রপস আছে, আর এই সবকটা অপশনের মধ্যে একমাত্র গ্রেফাইট আছে যে ইলেকট্রিক কারেন্টকে কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, কারণ তার মধ্যে রয়েছে ফ্রি আয়ন। ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে তারা, তোমাদেরকে অপশনে দিয়ে দিল ডায়মন্ড, গ্রেফাইট, ফিউলেরেন, অল অফ দি অ্যাবাভ, আর জিজ্ঞেস করলো যে নিম্নগুলির মধ্যে কোনটা কার্বনের অ্যালোট্রপ নয় বা কোনটা আছে। ঠিক আছে, আর অল অফ দি অ্যাবাভ অপশনে হবে, তো সেটাই মার্ক করবে তোমরা, কারণ ডায়মন্ড, গ্রেফাইট, ফিউলেরেন্স তিনটেই কিন্তু কার্বনের অ্যালোট্রপস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। মোস্ট প্লান্টস অ্যাবজর্ব নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ। তো দেখো প্লান্টস বা গাছ কোন ফর্মে নাইট্রোজেন অ্যাবজর্ব করে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো প্লান্ট অ্যাকচুয়ালি দুভাবে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে, একটা হচ্ছে ইনঅর্গানিক আর একটা হচ্ছে অর্গানিক। ঠিক আছে, ইনঅর্গানিকের মধ্যে পড়ে যাবে নাইট্রেট আর নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রেট আর নাইট্রাইট কিন্তু ইনঅর্গানিক ফর্ম অফ নাইট্রোজেন, যেটা প্লান্ট অ্যাবজর্ব করে। তাহলে অর্গানিক ফর্মও আছে বেশ কিছু। তো একটা তো হচ্ছে ব্যাকটেরিয়া, যেটা অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনকে ট্র্যাপ করে সেটাকে কনভার্ট করে, সেটা একটা প্রসেস আছে, নাইট্রোজেন ফিক্সেশন যে প্রসেস বলি আমরা, সেটা আছে। আরেকটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়াকেও কিন্তু গাছ অ্যাবজর্ব করে নেয়। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এতটা ডিটেলে আমি তোমাকে কেন বললাম, কারণ হচ্ছে দেখো শুধু আমি নাইট্রাইট আর নাইট্রেট যদি বলতাম তাহলে অপশন বিতেও কিন্তু রয়েছে নাইট্রেটস আর নাইট্রাইটস। ঠিক আছে, এখানে কিন্তু অর্গানিক ফর্মটা দেওয়া নেই, সেটা অপশন ডিতে দেওয়া আছে। এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার না হয়, তো এক্সাম হলে কিন্তু অবভিয়াসলি তুমি ভুলটাকে মার্ক করে আসবে, আর যার ফলে কিন্তু তোমার মার্কস নেগেটিভ হয়ে যাবে। তো জিনিসগুলোকে একটু যদি কঠিন মনে হয় তো একটু বারবার মানে ভিডিওটাকে একবার ছেড়ে দ্বিতীয়বারও রিপিট করে দেখে নেবে, কারণ কোশ্চেন্সগুলো খুব ভালো লেভেলের আছে, আর এই প্রশ্নগুলো কিন্তু সলভ করার জন্য একটু ডেপথে নলেজ দরকার আছে সায়েন্সের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 4 নম্বর প্রশ্ন। দ্য কেমিক্যাল রেসপন্সিবল ফর প্লান্ট গ্রোথ। কেমিক্যাল রেসপন্সিবল ফর প্লান্ট গ্রোথ, প্লান্ট গ্রোথের জন্য কোন কেমিক্যাল রেসপন্সিবল? এখানে কেমিক্যাল না দিয়ে কিন্তু হরমোনও লিখতে পারতো। ঠিক আছে, প্লান্ট হরমোনস যারা প্লান্ট গ্রোথের জন্য রেসপন্সিবল।
অপশনস আমরা পরে দেখছি, আগে দেখে নিই এখানে একটু, কারণ এই টপিকটা একটু ইম্পর্টেন্ট আছে। 5টা আমাদের প্লান্ট হরমোনস হয়, ঠিক আছে? কি কি হয়? প্রথমটা হচ্ছে অক্সিন, দ্বিতীয়টা হচ্ছে জিব্রেলিন, তারপরে হচ্ছে তোমার সাইটোকাইনিন, তারপরে হচ্ছে তোমার অ্যাবসিসিক অ্যাসিড, আর লাস্টে হচ্ছে ইথাইলিন। ঠিক আছে, এই 5টার কাজই কিন্তু তোমাদেরকে জানাটা উচিত, জানাটা দরকার। কারণটা হচ্ছে এখন এখানে বলেছে প্লান্ট গ্রোথ, পরে হয়তো অন্য কিছু রিপ্লেস করে দিল, শুধুমাত্র এইটুকু পোর্শনটা রিপ্লেস করে দিলেই কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অক্সিনের কাজ কি? তো অক্সিনের কাজ হচ্ছে প্লান্টের সেলগুলোকে ইলংগেট করা, বা প্লান্টকে সোজাসুজি বলি আমি তো গ্রোথ করানো, প্লান্টের রুটসের গ্রোথ না করিয়ে প্লান্টের স্টেমের গ্রোথ করানো। বুঝতে পারছো, যেটা মাটির ভিতরে যে জড় থাকে গাছের, সেটার কিন্তু অক্সিন গ্রোথ খুব একটা করায় না। সে অ্যাকচুয়ালি যেটা বাইরে পোর্শন থাকে, যার মধ্যে ডালপালা থাকে, যার মধ্যে পাতা টাতা লাগানো থাকে, সেই স্টেমের কিন্তু গ্রোথ করায় অক্সিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কিন্তু গাছের সেল ডিভিশনে হেল্প করে, নামেই দেখো রয়েছে সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটো মানে সেল অ্যাকচুয়ালি, তো সাইটোকাইনিন অ্যাকচুয়ালি সেল ডিভিশনে হেল্প করে গাছের, যার ফলে গাছের ওভারঅল গ্রোথ কিন্তু হয়। ঠিক আছে, অনেকটা কিন্তু একই রকম, কিন্তু এটা সেল ডিভিশনে বেশি দ্রুত কাজ করে, সেল ডিভিশনে হেল্প করে সাইটোকাইনিন, আর অক্সিন হচ্ছে তোমার গাছের সেলকে বাড়তে সাহায্য করে, ইলংগেট করে, আর স্টেমটাকে স্পেশালি বাড়তে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিব্রেলিন। তো দেখো, যখন ধরে নাও কোনো চাষি যা কিছু চাষ করবে সে, তো যে কোনো গাছেরই একটা বীজ সে কিনে আনলো, তো বীজ যখন ওর কাছে প্যাকেটে আছে বা তার হাতে আছে বা যেখানে সে স্টোর করে রাখছে, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে গাছ বেরোয় না, রাইট? তার জন্য কি করতে হয়? সেই গাছটাকে, সেই বীজটাকে তাকে মাটির মধ্যে পুঁততে হয়, বা কোথাও যেখানে সে প্লান্টেশন করতে চাইছে সেখানে তাকে করতে হয়। তখন কিন্তু বীজের মধ্যে দেখা যায় যে তার মধ্যে জার্মিনেশন হচ্ছে, তার থেকে গাছ বেরোতে শুরু করেছে, তো সেটাকে বলা হয় সিড জার্মিনেশন। তো এই সিড জার্মিনেশন যখন হয়, সেই ক্ষেত্রে কিন্তু হেল্প করে জিব্রেলিন। জি দিয়ে মনে রাখবে, জি দিয়ে জিব্রেলিন, জি দিয়ে জার্মিনেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি হয়? গাছ ধরো বীজ দিল, এই বীজটা এবার ধরো যে জার্মিনেট হতে চাইছে, কিন্তু এই জার্মিনেটটাকে থামিয়ে দেবে, এই জার্মিনেটটাকে হতে দেবে না, বীজটাকে ডরমেন্সি অবস্থায় পাঠিয়ে দেবে। সেটা কে করবে? তো সেটা করবে এই অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, এই কিন্তু বীজকে গাছ হতে থামাবে, আর এই জিব্রেলিন কিন্তু বীজকে গাছ হতে সাহায্য করবে। আশা করছি বুঝতে পারছো তুমি জিনিসটা আমি কি বোঝাতে চাইছি এখানে। লাস্টে হচ্ছে ইথাইলিন। ইথাইলিন তোমরা শুনেছো অনেকবারই এই নামটা। ইথাইলিন অ্যাকচুয়ালি ফলকে পাকতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে ফ্রুট রাইপিংয়ে এটা হেল্প করে ইথাইলিন। কারেক্ট? তাহলে এই টপিকটা ইম্পর্টেন্ট ছিল বলে আমি তোমাকে এখানে ডিসকাস করে দিলাম, আদারওয়াইজ আমি এর ক্লাস নেব, তখনও আবার ডিসকাস করে দেব। তো প্রশ্নে এবার আমরা ফিরে যাচ্ছি। প্রশ্নে বলছি যে প্লান্ট গ্রোথে কোন কেমিক্যাল বা কোন হরমোন হেল্প করছে। তো মনে রাখবে যে অক্সিনেরই আরেকটা নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই যে এখানে অক্সিন আছে, এই অক্সিনেরই আরেকটা নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটাকে শর্ট ফর্মে অনেকবার IAA লিখে দেয়, আবার অনেক সময় কিন্তু ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিডও বলে। ঠিক আছে, তো এই অক্সিনটাই হচ্ছে প্লান্ট গ্রোথ হরমোন। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন, অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস কামস ফ্রম। তো প্রশ্নে বলছে যে গাছপালায় যে ফটোসিনথেসিস ঘটে, যার সাহায্যে গাছ নিজের খাদ্য প্রিপেয়ার করে, মানে যার ফুড নিজের প্রিপেয়ার করে, তো সেই ফটোসিনথেসিস সময় যে অক্সিজেনটা রিলিজড হয়, সেটা অক্সিজেন কোথায় থেকে আসে? ঠিক আছে, অপশনসে রয়েছে ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ, নাকি বোথ কার্বন ডাই অক্সাইড আর গ্লুকোজ। তো গ্লুকোজ তো হবেই না, গ্লুকোজ তো ফর্ম হয় যেটা গাছের মধ্যে স্টোর থাকে অ্যাজ আ ফুড। ঠিক আছে, গ্লুকোজ তো হবেই না, যেটা উত্তর হবে সেটা হচ্ছে ওয়াটার। আমরা একটু রিয়াকশনটা দেখে নিই। ফটোসিনথেসিসে 6টা কার্বন ডাই অক্সাইড মলিকিউল প্রয়োজন হয়, যেটা অ্যাটমসফিয়ার থেকে নেয় গাছ, প্লাস 6টা জলের মলিকিউল দরকার হয়, সেটাও অ্যাটমসফিয়ার থেকে নেয়, বা তুমি যেটা সাপ্লাই করছো সেটাও হতে পারে। ঠিক আছে, গাছকে যে আমরা জল টল দিই সেটা। তারপরে কি দরকার হয়?
লাইট দরকার হয়। এদের রিয়াকশনের ফলে কি ফর্ম করে? এদের রিয়াকশনের ফলে কিন্তু এক মলিকিউল গ্লুকোজ ফর্ম হয়, C6H12O6, ঠিক আছে। আর 6 ইউনিট অক্সিজেন, যেটা কিনা আমরা পাই নিঃশ্বাস নেওয়ার জন্য, ঠিক আছে। এই ওয়াটার মলিকিউল যে আছে সেটা কিন্তু এখানে অক্সিডাইজড হয়, ঠিক আছে। এই প্রসেসটা অক্সিডেশন হয়, আর এটাকে কিন্তু রিডাকশন হয়, ঠিক আছে। তো এখানে যে অক্সিজেনটা এলো সেটা কিন্তু এই জল থেকে এলো অক্সিডেশন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। দেখো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের মধ্যে, তাদের হয়তো মনে হচ্ছে যে এসব কী বলছে, কিছু বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। তো দেখো, আমি চাইলে কিন্তু শুধুমাত্র অ্যান্সার বলে বেরিয়ে যেতে পারতাম, এতটা কিছু এক্সপ্লেন করতাম না। কিন্তু একটু বোঝার চেষ্টা করো, একটু বাড়িতেও নিজে বইগুলোকে পড়ো। ক্লাস তো আমি করাবোই এগুলো তোমাকে, কিন্তু তুমি যদি একটু নিজে থেকে বইগুলোকে ঘাঁটো, বইগুলোকে পড়ো, তাহলে দেখবে যে এই সমস্ত কিছু তোমার ইজি মনে হচ্ছে, খুব একটা কঠিন জিনিস না, ঠিক আছে। আর ক্লাস 10th অবধি তো তোমরা সবাই সায়েন্স পড়েছই, তো আশা করছি এটা তো 10th-এর উপরে না, এটা তো ক্লাস 8-এও তোমাদের রয়েছে আই গেস। তো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, বা ক্লাস 8-9-এর বই তোলো, সেখানে তুমি এটা পাবে। তাহলে রিলেট করে পড়তে পারলে আরও ভালো হবে, যে তোমার একবার পড়াটাই কিন্তু সারা জীবনের জন্য মনে থেকে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলছে দ্য সোলার এনার্জি রেজাল্ট ফ্রম দ্য। তো বলছে যে সৌর্য শক্তি যেটা আমরা পেয়ে থাকছি সূর্য থেকে, সেটা কার ফলাফল, কোন রিয়াকশনের ফলে এই সোলার এনার্জিটা আমরা পাচ্ছি। অপশানে রয়েছে কেমিক্যাল রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যাটমস, একদমই না। রয়েছে ফিউশন রিয়াকশন অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যাটমস, অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। সূর্যর মধ্যে ফিউশন ঘটছে, ঠিক আছে। এই ফিউশন রিয়াকশনের ফলে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটাকেই আমরা বলছি সোলার এনার্জি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 7 নম্বর প্রশ্ন। রয়েছে নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান, আমাদের মানব দেহের মধ্যে কটা স্পাইনাল নার্ভস রয়েছে। তো মনে রাখবে, হিউম্যান বডিতে 31 পেয়ার্স রয়েছে। এই পেয়ার্স কথাটা কিন্তু গুলিয়ে ফেলো না, কারণ অনেক সময় অপশানে দেখবে 31, 62 এইভাবে দিয়ে দেবে, তখন কিন্তু উত্তর 62 কারেক্ট হবে। আর যদি 31 পেয়ার লেখা থাকে তো পেয়ার কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 8 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর বেকিং ফ্রুট। এখানে বেকিং ফ্রুট কিংবা রাইপিং ফ্রুটও লিখতে পারতো তারা, বেকিং ফ্রুট লিখেছে। তো বেকিং ফ্রুট বা ফল পাকতে কোন কেমিক্যাল সাহায্য করে, আমরা একটু আগেই দেখলাম, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর, ইথেইলিন, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, আন্ডার ক্রিটিক্যাল টেম্পারেচার অন কম্প্রেসিং গ্যাসেস টার্ন টু লিকুইড বিকজ। তো প্রশ্নে বলছে ক্রিটিক্যাল টেম্পারেচারের আন্ডারে গ্যাসকে যখন কম্প্রেসড করা হচ্ছে সেটা লিকুইড হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, কারণটা আমাদেরকে এই অপশানের মধ্যে বাঁচতে হবে। কি হয় অ্যাকচুয়ালি একটু দেখে নাও। ধরে নাও একটা পাত্র আছে, তার মধ্যে অনেক গ্যাস আছে, ঠিক আছে। আর সেটাকে কিন্তু জ্বালানির সাহায্যে ক্রিটিক্যাল টেম্পারেচারে ফোটানো হচ্ছে, ঠিক আছে। আর উপর থেকে আমরা ঢাকনাটা লাগিয়ে দিলাম যাতে এটা কম্প্রেসড হয়ে যায়। তার ফলে কি হবে, এখানে যে মলিকিউলসগুলো আছে সেগুলো কিন্তু কাছাকাছি আসতে শুরু করবে, ঠিক আছে। আস্তে আস্তে অনেক কাছাকাছি আসতে শুরু করবে, কারণ নিচে থেকে তাপ দিচ্ছি, উপর থেকে তাকে কম্প্রেসড করে রেখেছি আমরা, আর তাকে স্পেস দিচ্ছি না। তাপ পেলে কি হবে, মলিকিউলসগুলো ছটফট করবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা তো সব কিছু রাস্তা ওর বন্ধ করে রেখেছি, তাকে কম্প্রেস করে রেখেছি। তার ফলে কি হবে, সবকটা মলিকিউলস কাছাকাছি আসতে শুরু করবে, আর নিজেদের মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স ক্রিয়েট করে ফেলবে। তুমি এইভাবেও এটাকে বুঝতে পারো যে একটা মলিকিউল আরেকটা মলিকুলার হাতে হাত ধরে নিচ্ছে, যার ফলে এরা আরও ক্লোজ চলে আসছে। যখন গ্যাসের মলিকিউলসগুলো বেশি ক্লোজ চলে আসছে, সে তখন নিজের অবস্থা চেঞ্জ করে ফেলছে গ্যাস থেকে লিকুইডে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। মলিকিউলস হ্যাভ ইন্টারমলিকুলার ফোর্সেস, মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে, যার ফলে সে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয়ে যায় ক্রিটিক্যাল টেম্পারেচারে, যখন গ্যাসকে কম্প্রেস করা হয়, ঠিক আছে। ইজিভাবে বোঝাচ্ছি আমি জিনিসগুলোকে, তোমাদের কমন ল্যাঙ্গুয়েজে বোঝাবার চেষ্টা করছি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। অ্যাকচুয়ালি মিসলেনিয়াসে কিন্তু কোশ্চেনের লেভেল বেশ ভালো আছে, ফুড এসআইয়ের মতন সোজা নেই, বা অন্য ক্লার্কশিপ পরীক্ষার মতনও খুব একটা ইজি না এটা, ঠিক আছে।
একটু ডেপথ নলেজ প্রয়োজন আছে এইসব কোশ্চেন সলভ করার জন্য। নেক্সট প্রশ্ন কি বলছে, when few drop of iodine solution is added to rice water the solution turns blue black color, ব্লু ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন রাইস ওয়াটার কিংবা ভাতের মাড় বা ভাতের ফ্যান তুমি যাই বলো না কেন তার মধ্যে যখন আয়োডিন ড্রপস দেওয়া হচ্ছে। তো এটা কি বোঝাচ্ছে, কি ইন্ডিকেট করছে, জলের মধ্যে কি কন্টেন্ট রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। তো কি হয়, একটা টেস্ট হয় যেটার নাম হচ্ছে আয়োডিন স্টার্চ টেস্ট, ঠিক আছে। আয়োডিন দিয়ে চেক করা হয় যে কোনো লিকুইডে স্টার্চ আছে কি নেই। যেহেতু ভাতের জলের মধ্যে বা ভাতের ফ্যানের মধ্যে স্টার্চ থাকে, তার জন্যে কি হয় সেটা ব্লু ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কারণ স্টার্চ যদি প্রেজেন্ট থাকে তো সেই লিকুইডটা ব্লু ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যাবে। ব্লু ব্ল্যাক বলো বা ডার্ক ব্লু কালার বলো, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ভাতের ফ্যানের মধ্যে স্টার্চ থাকে, তার জন্য আয়োডিনের ড্রপ দিলে সেটা ব্লু ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? 11 নম্বর প্রশ্ন আমরা দেখব, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বোনেট? ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজ কত আছে সেটা আমাদের বলতে হবে। এটা মোলার মাসের এখানে জিজ্ঞেস করছে। দেখো, এই ধরনের কোশ্চেন যদি তোমার একদমই কোনো নলেজ নেই, পরীক্ষায় দেখতে পাচ্ছ, তো যদি নেগেটিভ মার্কিং না থাকে, যেমন বেশিরভাগই স্কুল টিচারের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে না, তো সেখানে তুমি গেস করতে পারো। আদারওয়াইজ এটাকে লিটারালি সলভ করতে হবে আমাদেরকে, আর সেইভাবেই তুমি সলভ করতে পারো। আমি চাইলে কিন্তু এখানে এর জাস্ট কারেক্ট অ্যান্সার বলে চলে যেতে পারি, এর অ্যান্সার হবে 40, ঠিক আছে। কিন্তু এখানে আজকে ক্যালসিয়াম কার্বনেট দিয়েছে, কালকে হয়তো এখানে অন্য কিছু দিতে পারবে। কিংবা যদি এখানে ক্যালসিয়াম কার্বনেট দিল বাট এখানে ক্যালসিয়াম না দিয়ে এখানে শুধু কার্বন বলে দিল, তখন তুমি কি করবে? তখন পারবে না করতে, তখন আর 40ও অ্যান্সার হবে না, ঠিক আছে। তার জন্য এটাকে একটু শিখতে হবে। আমি দেখাচ্ছি কী করে সলভ করবো এইসব কোশ্চেনকে আমরা। এইসব কোশ্চেন সলভ করার জন্য কিছু প্রি রিকুইজিট আছে যেটা তোমার আগে থেকে জানতে হবে। যেমন ধরো, অ্যাটমিক নাম্বার আমাদেরকে জানতে হবে। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয় আর অ্যাটমিক ওয়েট কত হয়, বা অ্যাটমিক মাস কত হয়, ঠিক আছে। অ্যাটমিক মাস কত হয়? ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20, আর অ্যাটমিক মাস কিন্তু অ্যাটমিক নাম্বারের প্রায় ডবল হয়। মোস্ট অফ দ্য কেসেস ডবলই হয়, ঠিক আছে। তাহলে 40 হয়ে গেল। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা কি আছে? CaCO3। কার্বনের অ্যাটমিক নাম্বার কত হচ্ছে সেটা হয়ে যাবে 6, আর অ্যাটমিক মাস হয়ে যাবে 12। বললাম যে ডবল হয়। আচ্ছা, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত হয়? তো বলবে 8 হয়, আর অক্সিজেনের তাহলে অ্যাটমিক মাস কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 16। এটুকুটা ক্লিয়ার আছি? আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে কম্পাউন্ড। যখন আমাকে বলবে যে এই কম্পাউন্ডের মধ্যে ক্যালসিয়ামের কত পার্সেন্টেজ আছে, তার মানে হচ্ছে যে এই পুরো কম্পাউন্ডের মধ্যে ক্যালসিয়াম কতটা ওয়েট যোগদান দিচ্ছে, রাইট? কতটা কন্ট্রিবিউট করছে সে কম্পাউন্ডের মলিকুলার ওয়েটে। মলিকুলার মাস বার করার জন্য কোনো বড় ব্যাপার না। বার করার জন্য কি করব, ক্যালসিয়াম এখানে যেহেতু একটাই আছে 40 লিখে দিলাম, কার্বন যেহেতু এখানে একটাই আছে 12 লিখে দিলাম, আর অক্সিজেন কিন্তু 3টে আছে, রাইট? O3 আছে এখানে। তাহলে এই 16কে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। কত হয়ে যাবে? 48, 60, 100। এই 100-র মধ্যে 40 হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কত হবে? পার্সেন্টেজ ওয়াইজ হয়ে যাবে 40। 40 ডিভাইডেড বাই 40, এই 100টা করলাম কারণ এটা 100 আছে বলে, আর পার্সেন্টেজ বার করছি বলে মাল্টিপ্লাইড বাই 100 করলাম, কাটাকুটি করে অ্যান্সার এলো 40। এখানে সি হয়ে যাবে আমার অ্যান্সার। এবার যদি ধরো এখানে আমাকে ক্যালসিয়াম বার করতে বললো, এবার যদি ধরো আমাকে বলতো যে কার্বন কত আছে, কার্বনের পার্সেন্টেজ কত আছে ক্যালসিয়াম কার্বনেটে, তাহলে আমি কি করতাম? তাহলে আমি 12 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 100 করতাম, বেরিয়ে যেত 12%, ঠিক আছে। এইভাবেই অক্সিজেনেরও বার করতে পারো তুমি। এটা একটা অঙ্ক আছে যেটা তোমাকে মানে জানতে হতো, আর আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ অঙ্কটাই তোমাকে জানালাম, গোড়া থেকে জানিয়েছি। এবার যদি তুমি এটাকে প্র্যাকটিস করতে চাও তো তাহলে তুমি বেশ কিছু এই ধরনের কোশ্চেন সলভ করে নাও, তুমি ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অ্যাটমিক নাম্বার তোমাদের মনে নেই, আর পিরিয়ডিক টেবিল কতটা কি মুখস্থ করবে বুঝতে পারছো না।
তো আমি বলবো যে তুমি জিঙ্ক অবধি, পিরিয়ডিক টেবিলে জিঙ্ক অবধি বা 30 এলিমেন্ট যে আছে, 30 নম্বর এলিমেন্ট, ততটা তুমি কিন্তু এলিমেন্টের অ্যাটমিক নাম্বার মুখস্থ করে নাও। 1 নম্বরের হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, এইভাবে কিন্তু তুমি পুরোটা মুখস্থ করে নাও 30 অবধি। ঠিক আছে? তাহলে কিন্তু ওই 30-এর মধ্যেই কিন্তু তোমাকে পরীক্ষায় যা দেবে সেটা 30-এর মধ্যেই ঘোরাফেরা করবে, ওর বিয়ন্ড কিন্তু যাবে না। ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর প্রশ্ন আমরা দেখব। The most important safety method used for protecting home appliance from short circuit or overloading is। প্রশ্নে বলছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেফটি মেথড কী আছে বাড়ির অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে সেই টিভি, রেফ্রিজারেটর, এইসব অ্যাপ্লায়েন্সকে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে রক্ষা করার জন্য। অপশানসে রয়েছে আর্থিং, বাড়ির আর্থিং করে দিই তাহলে ওভারলোডিং বা শর্ট সার্কিট হবে না। ইউজ অফ ফিউজ লাগিয়ে দিই আমরা, সেটাতে শর্ট সার্কিট হবে না। ইউজ অফ স্টেপলাইজার, আমরা স্টেপলাইজার ইউজ করিনি তাহলে ওভারলোডিং হবে না বা শর্ট সার্কিট হবে না। নাকি ইউজ অফ ইলেকট্রিক মিটার, তো এটাও কিন্তু থামতে পারবে না। ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউজ অফ ফিউজ। ফিউজ ইউজ করলে কি করে থেমে যাবে শর্ট সার্কিট বা ওভারলোডিংটা? তো দেখো, বাড়ির মিটারে সবারই ফিউজ থাকে, ঠিক আছে? আর সেই ফিউজের মধ্যে যে তারটা থাকে, একটা কপারের তার লাগানো থাকে ফিউজের মধ্যে, ঠিক আছে? এখানে একটা তার থাকে, তাই তো? তো এই তারটার কিছু রেজিস্ট্যান্স আছে, কিছু রোধ ক্ষমতা আছে। সেই রোধ ক্ষমতাটা তখন কিন্তু নষ্ট হয়ে যায় যখন কারেন্ট সাপ্লাই বেশি হয়, মানে ওভারলোডিং বেশি হয়, কিংবা শর্ট সার্কিট হতে শুরু করে। শর্ট সার্কিটের কারণও হচ্ছে সেটাই, যে ইলেকট্রিক কারেন্ট বেশি সাপ্লাই হচ্ছে প্রয়োজনের থেকে, ঠিক আছে? তো যখন বেশি হয় তখন কিন্তু এই তারটা ভেঙে যায়, ঠিক আছে? এই তারটা তখন ছিঁড়ে যায়, যার ফলে সার্কিট কমপ্লিট থাকে না। ইনকমপ্লিট সার্কিটে কিন্তু কারেন্ট আর ফ্লো করে না, আর আমাদের বাড়ির অ্যাপ্লায়েন্সগুলো নষ্ট হওয়া থেকে বেঁচে যায়, রক্ষা পায়। ঠিক আছে? তার জন্যে কিন্তু ইউজ অফ ফিউজ হচ্ছে সব থেকে বেস্ট মেথড। ঠিক আছে? তোমাদের বাড়ির মিটারে কিন্তু সবাই দেখবে একটা এরকম মতো একটা প্লাগ আছে, এখানে কিছু কপার থাকে আর এখানে একটা কপারের তার লাগানো থাকে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এখানে অ্যাকচুয়ালি আমাকে খুব টুকরো টুকরো করে বোঝাতে হচ্ছে, তো তার জন্যে ধরো এই মাত্র তোমাকে পিরিয়ডিক টেবিল বোঝালাম, দেন আগেন আমি তোমাকে ফিজিক্সের কোনো টপিক বোঝাচ্ছি। এটা একটু সত্যি কথা বলতে পুরো একটা চ্যাপ্টার হয় এসব নিয়ে। তো তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো প্লিজ একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো, কারণ টপিকগুলো এতটাই ডিফারেন্ট আছে। আর আমার মনে হয় এগুলো টপিকের জাস্ট অ্যান্সার বলে কিন্তু কোনো লাভ হবে না। তুমি যতক্ষণ না এর পেছনে কারণটা জানবে ততক্ষণ কিন্তু জাস্ট অ্যান্সার মুখস্থ করে তোমার কোনো লাভ হবে না। তার থেকে বেটার এই ভিডিওটা না দেখা, ঠিক আছে? আর যদি ভিডিওটা দেখতে চাও, মনে হয় যে না আমি চ্যালেঞ্জেসগুলো ফেস করব, মিসলেনিয়াস পরীক্ষা আমি ক্র্যাক করতে চাই এই বছরেই, কারণ এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি আছে আমাদের হাতে, ঠিক আছে? এরপরে আবার কবে এক্সাম হবে সেটা আমরা জানি না। তো তার জন্যেই বলবো একটু জাস্ট মানে ব্রেনের উপরে চাপ দিয়ে একটু বোঝার চেষ্টা করো, এগুলো খুব একটা কঠিন জিনিস না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বলছে যে when sodium and chloride is dissolved in water, every sodium ion is surrounded by। ঠিক আছে, একটা ধরো পাত্র আছে, এর মধ্যে অনেকগুলো জল আছে, ঠিক আছে? তার মধ্যে ধরে নাও আমরা নুন বা সোডিয়াম ক্লোরাইড NaCl, যখন আমরা এর মধ্যে ডিজলভ করলাম, এর মধ্যে যখন গুলে দিলাম, তখন সোডিয়াম আয়ন্স হয়ে যাবে আর ক্লোরিন আয়ন্স, এরা ব্রেক করে যাবে, রাইট? তো একটা সোডিয়াম আয়ন অনেকগুলো ওয়াটার মলিকিউলের মাঝখানে থাকবে, কিংবা আমি উল্টোভাবে বলতে পারি যে একটা সোডিয়াম আয়নকে অনেকগুলো ওয়াটার মলিকিউলস ঘিরে থাকবে। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর, সোডিয়াম আয়ন ইজ সারাউন্ডেড বাই ওয়াটার মলিকিউল। ঠিক আছে? ওকে, 14 নম্বর প্রশ্ন দেখি। আমাং কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন or carbon monoxide, the most abundant greenhouse gas is। বলছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন, কার্বন মনোঅক্সাইড, এই সমস্তগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবথেকে বেশি অ্যাবান্ডেন্ট, সবথেকে বেশি পাওয়া যায় এরকম গ্রিন হাউস গ্যাস কোনটা? তো সেটা হয়ে যাবে ওয়াটার ভেপার। অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন। ইলেকট্রিক্যাল ওয়্যার্স আর কোটেড উইথ অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ইলেকট্রিক যে তারগুলো হয় সেই তারগুলো কিন্তু একটা কোটেড ম্যাটেরিয়াল থাকে, প্লাস্টিকের মতো একটা, রাইট? তো বলছে যে এই কোটেড ম্যাটেরিয়ালটা কী জিনিস?
কোন ম্যাটেরিয়াল দিয়ে এই কোটটাকে রেডি করা হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এই পিভিসি থাকে তারের আউটারে, আর ভেতর দিকে কপারের তার আমরা দেখতে পাই। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, ইন স্টেনলেস স্টিল আয়রন ইজ মিক্সড উইথ। স্টেনলেস স্টিলের মধ্যে আয়রনের সাথে আর কি কি থাকে? তো আয়রনের সাথে নিকেল থাকে আর ক্রোমিয়াম থাকে। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হুইচ ইজ দ্য ফার্স্ট এনজাইম টু মিক্সড ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক অফ হিউম্যান। দেখো কোশ্চেন্স কিন্তু বেশ ভালো লেভেলের আছে, এগুলো কিন্তু খুব ইজি লেভেলের প্রশ্ন না। আমি যে বলবো ভীষণ টাফ কোশ্চেন তা তো একদমই নয়, কারণ যাদের বেসিক সায়েন্সের নলেজ আছে তারা এগুলোকে সলভ করতে ইজিলি পারবে। শুধুমাত্র এমসিকিউ পড়ে গিয়ে চলে গেলাম মুখস্থ করে তাহলে আমি সলভ করব, সেইভাবে কিন্তু এগুলো সলভ হবে না। তোমাকে বুঝতে হবে যে প্রথমে কোন এনজাইম তোমার যে খাদ্য পাচন প্রক্রিয়া আছে তার মধ্যে মিক্সড হচ্ছে, তো সেই খাদ্যর মধ্যে মিক্সড হচ্ছে সেগুলো তোমাকে পুরোটা জানতে হবে, তাহলে তুমি বলতে পারবে যে ফার্স্টকে মিক্সড হচ্ছে, সেকেন্ডকে মিক্সড হচ্ছে, রাইট। আর এগুলো কিন্তু PYQ, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, আমি কিন্তু এগুলো কোশ্চেন্স মন থেকে বানিয়ে আনিনি, এগুলো PYQ এ রয়েছে অলরেডি। ঠিক আছে। তো দেখো খাদ্য যখন মানে তুমি যখন কোনো কিছু খাচ্ছ সেটা ডাইজেশন প্রক্রিয়া কিন্তু তোমার মুখ থেকেই স্টার্ট হয়। যখন তুমি সেটাকে কামড়াতে বা চেবাতে স্টার্ট করো তখন থেকেই কিন্তু সেটা ডাইজেস্ট হতে স্টার্ট করে। আর সব থেকে প্রথমে আমাদের খাওয়ারের সঙ্গে কি মিক্সড হয় আমাদের মুখের মধ্যে? তো অবভিয়াসলি স্যালাইভা, যেটাকে থুতু বলছি আমরা কমন ল্যাঙ্গুয়েজে, রাইট। তো সেই স্যালাইভার মধ্যে কোন এনজাইম থাকে? সেটা হচ্ছে আমাইলেজ। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। পেপসিন কি ডাইজেস্ট করে? আমাদের খাবারের মধ্যে যেগুলো প্রোটিন আছে সেগুলো আমাদের পেটে পেপসিন ডাইজেস্ট করতে সাহায্য করে। ঠিক আছে। সেলুলেজ মানুষের পেটে থাকে না। যদি সেলুলেজ মানুষের পেটে থাকতো তাহলে আমরাও ছাগল গরুর মতন ঘাস খেয়ে বেড়াতাম, কাঁচা ঘাস, রান্না করতে হতো না আর। কারণ গাছের পাতার মধ্যে সেলুলোজ থাকে আর সেটাকে কিন্তু আমরা ডাইজেস্ট করতে পারি না, সেটা একমাত্র ডাইজেশনের জন্য সেলুলেজ প্রয়োজন হয়, আর সেটা ওই গরু ছাগল এদের কাছে থাকে। ঠিক আছে। আর লাস্টে রয়েছে ট্রিপসিনও প্রোটিন ডাইজেশনে হেল্প করে, কিন্তু এটা আমাদের স্মল ইন্টেস্টাইনে থাকে। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, ইফ দ্য ভেপার ডেন্সিটি অফ আ গ্যাস ইজ 32, হোয়াট ইজ ইটস মলিকুলার ওয়েট? আগেন এটার ফর্মুলা আছে একটা, মলিকুলার ওয়েট ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তাহলে ভেপার ডেন্সিটি দিয়ে রেখেছে আমাদের 32, কত হয়ে যাবে মলিকুলার ওয়েট? 64। অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, among sodium ion, iron ion, cobalt ion and zinc ion, which is or are not transition metal ions? আচ্ছা, তো বলছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা ট্রানজিশন মেটাল না। ট্রানজিশন মেটাল কি হয়? তুমি যদি পিরিয়ডিক টেবিল দেখো তো পিরিয়ডিক টেবিলে তুমি দেখবে এরকমই থাকে। তো পিরিয়ডিক টেবিল এখানে হাইড্রোজেন থাকে আর এখানে হিলিয়াম থাকে। আচ্ছা, তো এখানে থাকে তোমার এস ব্লক, রাইট। এখানে থাকে তোমার ডি ব্লক, রাইট। আর এখানে থাকে তোমার পি ব্লক। ঠিক আছে। তো এই যে ডি ব্লক আছে, ডি ব্লকের এলিমেন্টসগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল। এস ব্লককে বলা হয় তোমার মেটাল, আর এখানে পি ব্লকে মোস্টলি থাকে তোমার নন মেটাল। ঠিক আছে। আচ্ছা, আরও আছে, অনেক আছে, এখানে ক্যালকোজিন হয়, এখানে হ্যালোজিন হয়। এগুলো অনেক ডিটেলে আছে, আমরা যখন পিরিয়ডিক টেবিল ডিটেলে ক্লাস করব কেমিস্ট্রির তখন আমি সেগুলো তোমাদেরকে আরও ডিটেলে বলবো। আপাতত আমরা এই কোশ্চেন বেসে একটু জেনে নিই। এখানে কি হয়, ডি ব্লকে যারা থাকে সবাইকে ট্রানজিশন মেটাল বলে, কিন্তু ডি ব্লকে একটা এলিমেন্ট থাকে যার নাম হচ্ছে জিঙ্ক। ঠিক আছে। জিঙ্ক কিন্তু ট্রানজিশন মেটাল না। তুমি জিজ্ঞেস করবে কেন ট্রানজিশন মেটাল না? কারণটা হচ্ছে তার কাছে স্টেবল কনফিগারেশন থাকে, তার কাছে কিন্তু ডি ব্লক মানে 3D যে রয়েছে সেটা ফুল থাকে। ঠিক আছে। তার জন্যই কিন্তু সেটা ট্রানজিশন মেটাল না, তার জন্যেই এই ভ্যালেন্সিটা কখনোই চেঞ্জ হয় না। তুমি দেখে হবে আয়রন অনেক সময় কিন্তু 2+ লেখে, আবার অনেক সময় কিন্তু আয়রনকে 3+ও লেখা হয়। ঠিক কিন্তু কোবাল্টের সাথেও হয়, কিন্তু সোডিয়ামের সাথে হয় না, কারণ সোডিয়াম হচ্ছে এস ব্লক এলিমেন্ট। আর জিঙ্ক আমি এখানে দেখিয়ে দিলাম জিঙ্কের গল্পটা,
ট্রানজিশন গ্রুপে থাকা সত্ত্বেও সে ট্রানজিশন মেটাল না, তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, আর এটা কিন্তু আজকের লাস্ট প্রশ্ন আছে। উইচ কোয়ান্টিটি রিমেন কনস্ট্যান্ট ইন প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্স? তো রেজিস্ট্যান্সের যখন প্যারালাল কানেকশন হয় তখন কোন কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে? তো সেটা হয়ে যাবে পোটেনশিয়াল ডিফারেন্স। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এফার্টটা, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে। তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কোয়েরি থাকে বা কোনো সাজেশন থাকে, তো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে পাঠাবে। আমি সেটারও তোমাকে রেসপন্স অবশ্যই করব। তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটাকে শেয়ার করে দেবে যারা মিসলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছে, তাহলে তারও একটু হেল্প হয়ে যাবে। যদি তুমি এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নাও। কারণ শুধুমাত্র সায়েন্স না, শুধুমাত্র জিএস না, ম্যাথামেটিক্স, ইংলিশ, এই সমস্ত ক্লাস কিন্তু চলছে আমাদের চ্যানেলে। আর সবকটা ক্লাসের নোটিফিকেশন পেতে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলেই কিন্তু সমস্ত নোটিফিকেশনস তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।